স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। শুরুতেই জানিয়ে দেব আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের পঞ্চম দিনে ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহরটি খালি করার আহ্বান জানান। ধারণা করা হচ্ছে তেহরানে বড় পরিসরের হামলা চালাতে পারে ইসরায়েল। সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরানের সক্রিয় করা হয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরান থেকে তেল আবিব ও হাইফা সহ ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনিকে হত্যার পরিকল্পনা নাকচ করছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, খোমেনিকে হত্যা করা হলেই সংঘাত বন্ধ হবে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে সোমবার নেতানিয়াহু এসব কথা বলেন। এছাড়া ইরানের চলমান ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশর সহ 21টি মুসলিম দেশ। নিন্দা জানানোর পাশাপাশি উত্তেজনা হ্রাস এবং পরমাণু প্রকল্প বন্ধেরও আহ্বান জানিয়েছে দেশগুলো। ইরান ইসরায়েল যুদ্ধ দেশের তৈরি পোশাক শিল্পকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু। সোমবার বিজিএমইএ কার্যালয়ে নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে পোশাক খাতের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি। বর্তমানে স্থানীয় এবং আন্তর্জাতিক বিশ্বে নানা চ্যালেঞ্জ সামাল দিয়ে সামনের দিকে এগোচ্ছে দেশের তৈরি পোশাক খাত। এর মাঝে পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন প্যানেল পরিষদের দলনেতা মাহমুদ হাসান খান বাবু। এ উপলক্ষে সোমবার বিজিএমইএ ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, সব সদস্যদের সাথে নিয়ে টেকসই পোশাক শিল্প প্রতিষ্ঠায় কাজ করবেন। বিজিএমইএ যেন একটি সার্ভিস ওরিয়েন্টেড প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, সেটাই আমাদের লক্ষ্য। এছাড়া যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ মূল্যস্ফীতি, মজুরির হার বৃদ্ধি এবং জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা। এর সাথে যোগ হয়েছে ইরান ইসরায়েল যুদ্ধ, যা জ্বালানি তেলের মূল্যকে উস্কে দিয়ে পোশাক শিল্পের উপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা বিজিএমইএর নতুন সভাপতির। ইসরায়েল আর ইরানের যুদ্ধটা আমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ। কারণ হচ্ছে এরপরে যদি ফলে তেলের দাম বৃদ্ধি পেলে সেটা একটা রিকারিং এফেক্ট সবার উপর পড়বে এবং পোশাক শিল্প এর থেকে বাদ যাবে না। এছাড়া পোশাক শিল্পের জন্য আলাদা মন্ত্রণালয় গঠন, জুলাই থেকে বিজিএমইএ সদস্যদের সার্ভিস চার্জ 25% কমানো সহ নানা পরিকল্পনার কথা জানান বিজিএমইএর নতুন সভাপতি। পোশাক শিল্পের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার জন্য কাজ করা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে সকাল থেকেই আকাশ মেঘলা, থেমে থেমে চলছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এতে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। মৌসুমী বায়ু দেশের দক্ষিণাঞ্চলের সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এর প্রভাবে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত জেলার কলাপাড়ায় 41 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। গত 2 দিনের বৃষ্টিতে জনজীবনের চরম দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের শ্রমজীবীরা। বৃষ্টিতে বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছে। টানা বৃষ্টির কারণে দুশ্চিন্তায় পড়েছেন মৌসুমী সবজি চাষিরা। বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাচারি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভারত সরকার দেশটির রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ঘটনাটিকে সাম্প্রদায়িক আক্রমণ বা উগ্রবাদের চক্রান্ত হিসেবে প্রচার করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার রাতে প্রেস উইংয়ের ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে জানানো হয়, ঘটনাটি একটি স্থানীয় ও ব্যক্তিগত বিরোধ থেকে তৈরি, যার কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভিত্তি নেই। পোস্টে আরও বলা হয়, ঘটনাটি কোনো মৌলবাদী গোষ্ঠীর দ্বারা পরিচালিত বা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মদদে পরিচালিত হয়নি। এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের সম্মান বা মর্যাদা ক্ষুণ্ণ করার মতো কোনো ঘটনাও ঘটেনি।
লন্ডনে বৈঠক দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে, তাই বৈঠকের বিষয়বস্তু দ্রুত নির্বাচন কমিশনকে জানানোর আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তবে জামায়াত বলছে রাজনীতির গুণগত পরিবর্তন করতে হলে নির্বাচনের আগে সংস্কার জরুরি। ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়, যাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। বৈঠকের মূল বিষয় দ্রুত নির্বাচন কমিশনকে জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। লন্ডনের আলোচনার সূত্র ধরে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা খুব শিগগির ইলেকশন কমিশনে যথাযথ প্রক্রিয়ায় কমিউনিকেট করবেন বলে আশা করি, যাতে ইলেকশন কমিশন জনগণের সামনে বলতে পারে যে তারা সরকারের কাছ থেকে একটা পরামর্শমূলক বা নির্দেশনামূলক মেসেজ পেয়েছে। লন্ডন বৈঠকে অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনের তারিখ ঘোষণা করলে দেশ গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে। সোমবার ঢাকায় ফিরে তিনি কথা বলেন। নির্বাচনের দিনক্ষণ যখন নির্বাচন কমিশন ঘোষণা করবে, তো নির্বাচনের দিকেই তো যাবে, স্বাভাবিক না? এবং সেটাই তো জাতির আজকে প্রত্যাশা, যে জাতি একটা নির্বাচনের দিকে দ্রুততম সময়ে গিয়ে আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবে দেশে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আব্দুল মঈন খান বলেন, লন্ডন বৈঠকে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এনেছে। সোমবার রাজধানীর গুলশানে ব্রিটিশ হাই কমিশনার সারা কুকের সঙ্গে বৈঠকের পর তিনি কথা বলেন। আসলে কিন্তু বাংলাদেশের একটা গুণগত পরিবর্তন হয়েছে 13 জনের মিটিংয়ের পরে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নেই, যে কথাই বলুক না কেন। মানুষ এখন উৎসাহী একটা সামনের দিকে তাকাচ্ছে, মানুষ সেখানে চিন্তা করছে যে দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। অবশ্য জামায়াত নেতারা বলছেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন শুধু নির্বাচনের তারিখ ঘোষণার মধ্যে নয়, সংস্কারের মধ্যে নিহিত রয়েছে। নির্বাচন হইলেই সমস্যার সমাধান হয়ে যাবে না। আমরা মনে করি সংস্কার অবশ্যই জরুরি এবং সংস্কার করতে হবে। ভোটের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে বলে জানান জামায়াতের এই নেতা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবেন খেলোয়াড়রা। এই সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু হতে যাচ্ছে। ব্যাটিংয়ে দৈন্য দশা কাটিয়ে বাংলাদেশ কতটা ভালো করতে পারবে, সেটাই এখন দেখার পালা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় আসরের রেসটা এখনো পুরোপুরি কাটেনি। তার আগেই 2027 সালে নতুন চক্রের মিশন শুরুর অপেক্ষায় বাংলাদেশ শ্রীলঙ্কা। গত বছর আমরা 7-এ শেষ করেছি, অবশ্যই তো লক্ষ্য থাকবে যে 4, 5, 6-এর মধ্যে যদি এবছর আমরা আসতে পারি। স্বপ্ন দেখতে মোটেও দোষের নয়, কিন্তু বাস্তবতার সাথে পারফরমেন্সের ফারাকটাও বেশ। বিশেষ করে অতীত পরিসংখ্যান কোনোভাবেই সমর্থন দিচ্ছে না সফরকারীদের। লঙ্কানদের সাথে এটি টাইগারদের ত্রয়োদশ টেস্ট সিরিজ। এর আগে 12 বারের দেখায় একটিতেও জিততে পারেনি বাংলাদেশ, ড্র করেছে কেবল একটি। আর ম্যাচ হিসাবে 26 বারের লড়াইয়ে 20টিতে হার মুশফিক মিরাজদের। 2017 সালে 6 উইকেটে জয় পায় সেই সময়ের মুশফিক বাহিনী। দুদলের মুখোমুখি লড়াইয়ে সর্বনিম্ন 62 রান কলম্বোয় 2007 সালে। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন সময়ের তারকা ব্যাটার মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশকে 8 ম্যাচে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হারিয়েছে। সবচেয়ে বড় ব্যবধানে জয় ইনিংস ও 248 রানে। 2014 সালে মিরপুরে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় 465। 2009 সালে চট্টগ্রামে এই জয় পেয়েছিল লঙ্কানরা। ঘোষিত লঙ্কান দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়া বান্দারা, সোনাল দিনুসা, পবন রত্নায়েকে, ধারিন্দু রত্নায়েকে এবং ইশিতা বিজে সুতরা। অধিনায়কের আর্মব্যান্ড থাকবে ধনঞ্জয় ডি সিলভার বাহুতে। তবে এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইন আপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। ইনিংসের সূচনা করবেন পাতুম নিশাঙ্কা, মিডল অর্ডারে অভিজ্ঞ দীনেশ চান্ডিমাল, কুশল মেন্ডিস, কামিন্দো মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয় ডি সিলভার উপরই থাকবে দলের ভরসা। এই সিরিজের সবচেয়ে আলোচিত মুখ অ্যাঞ্জেলো ম্যাথিউস। গল টেস্টে অবসর নেবেন 38 বছর বয়সী অলরাউন্ডার। 16 বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস।
রাজধানীতে শুরু হয়েছে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ মাঠে সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল হোসেন সহ ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোস্তফা জামান। দেশের 8টি বিভাগের অনূর্ধ্ব 17 বয়সের বালক ও বালিকারা এতে অংশ নিচ্ছে। ফুটবলার তৈরিতে পারফরমেন্সের ভিত্তিতে টুর্নামেন্ট থেকে সমান 40 জন খেলোয়াড় বাছাই করে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শেষ করছি দীপ্ত সংবাদ। আমাদের পরবর্তী আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাই।